This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠিক রাত ৮টায় আবার ঠোঁটকাটা হাজির। ১ ঘন্টা থাকবে ৮টা থেকে ৯টা। শুরুতেই বলি, তিনি গেলেন, দেখলেন, ওল কিনলেন। হ্যাঁ, ওল। বঙ্গ রাজনীতির খাতায় আজ নতুন রচনা লেখা হলো। বন্যা প্লাবিত এলাকাগুলো থেকে জল এখন অনেকটাই নেমেছে। বন্যা আসার পর আজই প্রথমবার নিজের লোকসভা কেন্দ্রে গেলেন হুগলির এমপি রচনা বন্দ্যোপাধ্যায়। গেলেন শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনি মিলননগর গ্রামে। বললেন কলকাতায় ছিলেন না, তাই আসতে দেরি হলো। আপনারা জানেন, রচনা ব্যানার্জি মুখ খুললেই সোশ্যাল মিডিয়া চনমন করে ওঠে। আজও তাই হয়েছে। ভোটের আগে মনে আছে, শিল্পায়ন বোঝাতে গিয়ে চাল কলের ধোঁয়া দেখিয়েছিলেন। আজ বললেন ডিভিসি কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে। না, আপনি ভুল শুনছেন না, আমিও ভুল বলছি না। কুইন্টাল কুইন্টাল জলের কথাই বলেছেন রচনা। এমপি এসেছেন, দলে দলে লোক ভিড় করছেন। এমপি তাদের সঙ্গে কথা বললেন, জল দেখলেন। জল ঢুকে পড়েছিল স্কুলে। জল নামার পর এখন ক্লাসও চালু হয়ে গেছে। এমপি গেলেন স্কুলে। শুধু বন্যা নয়, বলাগড়ে বিপদ নদী ভাঙনেও এমপি এলাকায় ঘুরলেন, ক্ষোভের কথা শুনলেন। শুধু বন্যা নয়, গঙ্গার ভাঙনের যে কত কত মানুষের ঘর বাড়ি চলে যাচ্ছে, সেটা আরো একবার আমি এখানে এসে প্রত্যক্ষদর্শী হলাম। কারণ আমি যখন প্রচারের সময় এসেছিলাম, আমি যেই জায়গায় দাঁড়িয়েছিলাম, যেই জায়গায় দাঁড়িয়ে আমি সব দেখেছিলাম, সেই জায়গাটা এখন আর নেই। ব্যবস্থা করুক সেন্ট্রাল, কারণ এটা সেন্ট্রালের হস্তক্ষেপ ছাড়া আমরা কিছু কাজ করতে পারবো না। কারণ এটা বিশাল বড় একটা কাজ, সেখানে সেন্ট্রাল পাশে যদি না থাকে তাহলে আমরা এই কাজ করতে পারবো না। ভাঙন ঠেকাতে কেন্দ্রের সাহায্য চাইলেন। আবার মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়েই বললেন ডিভিসি প্রচুর জল ছাড়াতেই এই অবস্থা। না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। মুখ্যমন্ত্রীর উচিত দ্রুত হুগলি লোকসভা সাংসদকে মিউজিয়ামে তুলে ধরা। সমাজের বহু মানুষ অনেক কিছু এনার কাছ থেকে শিখতে পারবে। বলাগড়ে দাঁড়িয়ে বলছে কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে। জল আবার কুইন্টালে মাপা হয় কবে থেকে? আমরা তো জানতাম জল কিউসেকে মাপা হয়। আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই। উৎসবে ফিরতে মুখ্যমন্ত্রীর আবেদনেরও পাশে দাঁড়ালেন রচনা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমন একজন মানুষ, তিনি শুধু নিজের কথা ভাবেন না, তিনি সবার কথা ভাবেন। তাই জন্য তিনি বলেছেন উৎসবে ফিরে আসার জন্য। উৎসব মানে হচ্ছে প্রচুর মানুষের রুচি রোজগার। এই জিনিসটা দিদি মাথায় রেখেছেন বলে দিদি সবাইকে অনুরোধ করেছিলেন উৎসবে ফিরে আসুন। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। এরপর মিলনগড় ছাড়লেন। সেখান থেকে জিরাট যাওয়ার পথে আর এক কাণ্ড। দেখুন, এই যে ছবিটা দেখছেন, এই ছবিতেই চোখ আটকে গেল এমপির। রাস্তার পাশে থাকা বড় বড় ওলে সঙ্গে সঙ্গে কিনে ফেললেন বেশ কয়েকটা ওল। অভিনেত্রী, সাংসদ না, কুইন্টাল কুইন্টাল কেনেননি, কিনেছেন কয়েকটা। প্রশ্ন করেছেন একটাই, গলা ধরবে না তো? দিদি ওল কিনলেন, কেমন লাগলো? খুব ভালো, এত সুন্দর এখানে ওলের চাষ হচ্ছে। ওল কিনলাম, ওল খেতে ভালোবাসি। হ্যাঁ, বাড়িতে প্রচুর খাই, আর আজকে নিয়ে গেলাম। তাহলে গেলেন, দেখলেন, ওল কিনলেন, ফিরলেন। রচনা বলছেন ডিভিসি কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে।
তা নিয়ে সোশ্যাল মিডিয়া চনমন করছে, আপনারাও জানেন। বিজেপি নেতারা শুনুন। দেখুন, হুগলির মানুষ যদি এই ধরনের অপদার্থদেরকে যদি লোকসভাতে পাঠায় তো কুইন্টাল কুইন্টালই জল পাবে। আমি তো বলবো রচনা বন্দ্যোপাধ্যায়কে সাংসদগিরি ছাড়ুন, প্রাইমারি স্কুলে ভর্তি হতে। পশ্চিমবঙ্গ সরকারের স্কুলে ভর্তি হবেন না, তাহলে আবার মূর্খ তৈরি হবেন। যা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সিবিএসই স্কুলে ভর্তি হন, আমি স্পেশাল ক্লাসের ব্যবস্থা করে দেবো শিক্ষামন্ত্রী হিসেবে। গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। সুকান্ত মজুমদাররা আন্দোলনে নেমেছেন, দাবি একটাই, পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ওদের তো একটাই টার্গেট, ক্ষমতা। তাই 1-2 দিন বানভাসী এলাকা ঘুরে এসে এখন পদত্যাগ চাওয়ার মঞ্চে। জলে ডুবে থাকা খানাকুলের প্রত্যন্ত বিভিন্ন গ্রামের মানুষ বলছেন কোনো নেতা মন্ত্রী ওখানে যাননি। তারা বলছেন এখন ভোট থাকলে দেখতেন সবাই হুমড়ি খেয়ে পড়তেন। ওদের ভরসা জুনিয়র ডাক্তাররা। তিলোত্তমার বিচারের দাবিতে টানা 42 দিন কর্মবিরতি করা জুনিয়র ডাক্তাররা। এখনো চলছে আংশিক কর্মবিরতি, আর দল বেঁধে অনেকেই দিনের পর দিন বন্যা দুর্গত এলাকায় পড়ে আছেন। খানাকুলের প্রত্যন্ত এলাকা যুগিকুণ্ডু, মাকড়ি, 24পুর এখনো জলে ডুবে বিস্তীর্ণ অঞ্চল। কোনো এমএলএ এমপির পা পড়েনি এইসব গ্রামে। পুজোর জন্য প্যান্ডেল বাঁধার কাজ চলছিল। বন্যার দাপটে এখনো জলে ডুবে সেই প্যান্ডেল, সেখানেই এক অন্য উৎসব। টিপ টিপ বৃষ্টি পড়ছে, উপরে আছে ত্রিপলের ছাউনি, আর নিচে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারবাবুরা এসছেন বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে। আর এখানে চলছে দুপুরের মধ্যাহ্ন ভোজন, দুপুরের আহার বন্যা দুর্গতদের দেওয়া হচ্ছে। জল পেরিয়ে এলাকার মানুষজন এসেছেন এবং ডাক্তারবাবুরাও হাত লাগিয়েছেন এদের খাবার দেবার কাজে। আস্তে আস্তে প্ল্যান করলাম যে একদিনে ওখানে দিয়ে চলে আসলে সব মানুষের দুঃখ দর্শা কতটা দূর করতে পারা যাচ্ছে, তার থেকে আমরা যদি এখানে থেকে 2-3 দিন করতে পারি। তো কাল আমরা বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে একটা টিম এসেছিলাম। সেই টিমটা রাতে সব কাজকর্ম, রিলিফ ওয়ার্ক এবং দূর দূরান্ত এখান থেকে নৌকাতে গিয়ে যত এরিয়া পারা যায়, এখানে ধরুন এই যোগীকুণ্ড এরিয়া, তারপর এখানে 26পুর, এই দুটো এরিয়া আমরা মোটামুটি কভার করেছি কালকে। আজকে আমরা কভার করব ধরুন ওই দিকটায় কাবিলপুর আছে, ওই দিকটা মাগরি বলে একটা জায়গা আছে, যতটা যাওয়া যায়। লোকাল ক্লাবের এই যোগীকুণ্ড বিবেকানন্দ সংগঠনের হেল্পে ওনারাই পুরোটা হেল্প করেছেন। এখানে এমএলএ এমপি কেউ আসেন। এই যে বন্যার সময় যদি বনটা হতো, এই ভোটটা হতো, তাহলে এইখানে লোক যারা ধন্যবাদ তারা কুদুকুড়ি করতো। জল ঘরের ভেতরে জল একটা করে দাঁড়িয়ে আছি, খেতে পাইনি, হবে বসে আছি, একটা কাপড় পর চাইনি, কিছু পাইনি, একটা তিরপল চাইছি তাও পাইনি। বলছে অমুক তমুক, কোথাও কেউ একটা সাহায্য করে না। ডাক্তারবাবুরা এসে তবে এই বীজটা একটু করে নিয়ে যা খাবো। ব্লিচিং পাউডার দিয়েছে, জল দিয়েছে, খিচুড়ি দিয়েছে। এই গাড়ি করে যেই সমস্ত এলাকায় যাওয়া যাবে, জল পেরিয়ে যাওয়া যাবে, কিন্তু হেঁটে যাওয়া যাবে না, বুক সমান জল, সেই সমস্ত জায়গায় ডাক্তারবাবুরা চলেছেন খাবার নিয়ে, খাবার পৌঁছে দিতে। গতকাল থেকে চলছে। আমরা যাচ্ছি এখানে আশেপাশে 24পুর এবং সংলগ্ন এলাকাগুলো আছে এখানে কাছাকাছি, যেখানে এখনো মানুষজন বিভিন্ন জায়গায় খাবার পেতে সমস্যা হচ্ছে। বন্যার জল এখনো পুরোপুরি নামেনি, সেই জায়গাগুলোতে আমরা আজকে যাচ্ছি এবং আমাদের সঙ্গে রান্না করা খিচুড়ি আছে, প্যাকেট করা জল, খিচুড়ি, কিছু শুকনো খাবার, মুড়ি, চাল, ডাল, এসব যতটা সম্ভব আমাদের পক্ষে যতটা করা যায় আমরা করার চেষ্টা করছি। ডাক্তারবাবুদের আন্তরিকতা এবং হৃদ্যতা, এবং ভাবাই যায় না এত বড় মানুষ ওরা যে এত দূর থেকে এসেছেন এবং ভীষণ সহজ সরল গ্রামের প্রত্যেকটা মানুষের সঙ্গেই মিশছেন খুব সহজভাবে, এবং তারা খাচ্ছেন। কিন্তু এই যে ত্রাণের জন্য সাধারণ মানুষের কাছে যে খাবারগুলো যাচ্ছে, সেই খাবারগুলোই ওনারা খাচ্ছেন। ওখানেই আছেন জুনিয়র ডাক্তাররা, আশপাশের গ্রামে খাবার পৌঁছে দিচ্ছেন। জল ভেঙে এগোচ্ছেন গ্রামের ভিতর, জলে দাঁড়িয়েই চলছে বন্যার্তদের চিকিৎসা। খানাকুলের মালঞ্চ, পাশের গ্রাম যুগীকুণ্ড, এখানে কিন্তু সরকারিভাবে কোনো ত্রাণ এসে পৌঁছায়নি। না এসেছে কোনো রাজনৈতিক দল, না এসেছে কোনো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, আসেনি ত্রাণ, মানুষজনের হাহাকার। আর এই জায়গাটাতেই বেছে নিয়েছে বাঁকুড়া মেডিকেল কলেজ সম্মেলনী হসপিটালের ডাক্তারবাবুরা। এখানে গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে জল পেরিয়ে ঢুকছেন, চিকিৎসা করছেন মানুষজনের, খাবার তুলে দিচ্ছেন।
এখানেই জুনিয়র ডাক্তাররা প্রতিবাদী টি শার্ট পরে তারা চিকিৎসা করছেন, ওষুধ লিখে দিচ্ছেন ওষুধ, তার সঙ্গে সঙ্গে ব্লিচিং দেওয়া হচ্ছে। আমাদের সমস্যা সেরকম কিছু নেই, আমরা চেষ্টা পুরোটা আমাদের তরফ থেকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ থেকে আমরা 100% ট্রাই করছি যতটা সম্ভব মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য। সমস্যা আছে কিন্তু ক্যামেরার সামনে বলতে চাইছেন না। তারা তো আন্দোলনরত জুনিয়র ডাক্তার, সেই প্রতিবাদ গ্রামের মানুষের বন্যা দুর্গতদের কাছে টেনে নিয়ে তাদের চিকিৎসা দিচ্ছেন, ওষুধ দিচ্ছেন, খাবার তুলে দিচ্ছেন। মানভাসী খানাকুলের প্রত্যন্ত গ্রামে জুনিয়র ডাক্তারদের টি শার্টে জলজল করছে তিলোত্তমা বিচার পাক। দুর্যোগের মাঝেও প্রতিজ্ঞার উচ্চারণ। বিজেপি কিন্তু জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে সুর ক্রমশ চড়াচ্ছে। কেউ বলছেন নাটক, কেউ বলছেন শিরদাঁড়ার অদল বদল। জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেননি বলেই হয়তো। রাজনীতির তো একটাই টার্গেট, চেয়ার। লাইভ স্ট্রিমিং এর আশা করেছিলাম আমরা, কারণ কি কথা হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে, শুধু চা কাটলেট হয়েছে না বিমানবাবুর মতো ফিশ ফ্রাই হয়েছে, আমার পক্ষে বলা খুব মুশকিল। জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এসব নাটক করছে না তো। রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলাটাও বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল, স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে। সরকারের কি কোনো দোষ নেই? স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হবে না? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার কোনো সাজা হবে না? তাদের আন্দোলনটাই শুধু আন্দোলন ছিল না, গোটা বাংলার মানুষ বিভিন্ন জায়গায় এজেন্ডা নিয়ে আন্দোলন করছিল। সেই এজেন্ডা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ন্যায় দেওয়ার, ন্যায় পাওয়ার এজেন্ডা। সেই এজেন্ডা মানুষের, আমাদের ভারতীয় জনতা পার্টি মনে করে যে মানুষ এখনো ন্যায় পায়নি। ন্যায় তবেই পাবে যবে মাননীয় মুখ্যমন্ত্রী তার পদ থেকে সরবেন। যে মেরুদণ্ড তারা ওদেরকে পুলিশকে উপহার দিয়েছিল, সেই মেরুদণ্ড মুখপত্রদের নিশ্চিতভাবে তাদের ওপরে নেওয়া উচিত। কারণ পশ্চিমবঙ্গের মানুষ মনে করে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রতারণা করেছেন। জুনিয়র ডাক্তারদের যারা মুখপাত্র তারা একথা বলতে কেন ভয় পেলেন যে আমরা যা দাবি তুলেছি সেই দাবি মুখ্যমন্ত্রী পূরণ করেননি। তিনি ধূর্ত রাজনীতিবিদের মতন আমাদের সামনে আমাদের সাথে প্রতারণা করেছেন। তাহলে মনে হয় যে মেরুদণ্ডের কোথাও অদল বদল হয়ে গিয়েছে। হয়তো আন্দোলনের এই মাঠ সব রাজনৈতিক দলের কাছেই অচেনা, তাই কি করতে হবে সেটা ঠিক বুঝে উঠতে পারছেন না কেউই। একটু নড়াচড়া করতে গেলেই ধপাস। তৃণমূলের শীর্ষ নেতারা বারবার বলে যাচ্ছেন তারা ডাক্তারদের আন্দোলনের পাশে, আবার তাঁদেরই মেজো সেজো নেতারা ডাক্তারদের ধমকাচ্ছেন। ডাক্তারদের আন্দোলনের জন্য রোগী ভোগান্তির অভিযোগ তুলছেন, যেমন দিলীপ ঘোষরা বলছেন। গিলতেও পারছেন না, ওগড়াতেও পারছেন না। কিন্তু এই বন্যা, ডিভিসির জল, এগুলো তো বহুদিনের চেনা মাঠ, তাই কথার খই ফুটছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিভিসি না জানিয়েই জল ছেড়েছে। প্রধানমন্ত্রীকে প্রথম চিঠিতে সে কথা লিখেওছেন। ডিভিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইথড্র করছি, আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। দুই হচ্ছে আমাদের দুজন মেম্বার ছিল, পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু বোস ছিলেন, তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর ফ্রম ডিভিসি। আর দুই হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তিনিও রিজাইন করে দিয়েছেন। তার মানে রাজ্য সরকারের কনসেন্ট নিয়ে ডিভিসি জল ছেড়েছে, এই পদত্যাগে সেটা প্রমাণিত হলো। প্রমাণ হয়েছে মমতা ব্যানার্জি আবার মিথ্যা কথা বলে। কেন্দ্র আগেই জানিয়েছিল যে কমিটির সুপারিশে জল ছড়া হয় তার মধ্যে পশ্চিমবঙ্গের প্রতিনিধিও আছেন। বিরোধী দলনেতাও সেটাই বোঝাতে চাইলেন। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে লেখা দ্বিতীয় চিঠিতে লিখলেন জল ছাড়ার কথা 3.5 ঘন্টা আগে জানানো হয়েছিল। চিঠির প্রতিলিপি দেখুন। এর মধ্যেই সামনে চলে এসেছে আরেকটি নির্দেশিকা, রাজ্য সরকারের নির্দেশিকা। সেটা 17 সেপ্টেম্বর তারিখের। সেখানে বন্যা পরিস্থিতির জন্য তৈরি থাকতে
8টি জেলাকে নির্দেশ দিয়েছে নবান্ন। 17 সেপ্টেম্বরের নির্দেশিকায় বলা হয়েছে জল ছাড়া হবে 19 সেপ্টেম্বর। তার মানে জল ছাড়ার কথা অন্তত 2 দিন আগেই রাজ্যের সরকার জানতো। ডিভিসির যে বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী ডিভিসির জল ছাড়া নিয়ে একের পর এক করে যাচ্ছেন, সেই বক্তব্যগুলো অসত্য। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নাকি কিছুই জানানো হয়নি ডিভিসির জল ছাড়া প্রকল্পে, জল ছাড়া নিয়ে। কিন্তু 17 তারিখে ওনারই পশ্চিমবঙ্গ সরকার ওনার নির্দেশে সমস্ত জেলাগুলোকে চিঠি দিয়েছে ডিভিসি জল ছাড়বে, আপনারা প্রস্তুত হন। একই মুখে এইভাবে পরস্পর স্ববিরোধী কথা উনি কিভাবে বলতে পারেন? শুধু তাই নয়, আপনারা অপেক্ষা করুন, তথ্য প্রমাণ বেরোচ্ছে যে ডিভিসি যে পরিমাণ জল ছেড়েছে সেই জলের জন্য পশ্চিমবঙ্গে বন্যা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের বাঁধগুলি থেকে জল ছাড়ার জন্য পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছে। হাটে হাঁড়ি ভাঙার জোগাড়। নথিপত্রে বোঝাচ্ছে রাজ্য সরকার অন্তত 2 দিন আগে জল ছড়ার কথা জানতো। বিরোধীরা প্রশ্ন তুলছেন, রাজ্যের হাতে থাকা জলাধারগুলো থেকে জল ছড়াতেও তো অনেক জায়গা প্লাবিত হয়েছে। খানিকটা যেন বেসামাল শাসক শিবিরের ডিফেন্স। একটা হুইসেল বাজিয়ে হো করে জল ছেড়ে দিলে তার মধ্যে কি আর আমরা খবর দিয়ে দিয়েছি, হুইসেল বাজিয়ে দিয়েছিলাম, হো করে দিয়েছিলাম, সেটা খবর দেওয়া হলো। আপনি খবর পেলেন যে আপনার এলাকায় এই বিপুল জল ঢুকছে, আপনি বললেন সতর্ক থাকো। সেই সতর্কতার কি ভ্যালু আছে? আপনি একটা রুটিন লোককে বলতে পারেন সতর্ক থাকো, কিন্তু ওই ভয়ঙ্কর জল ঢুকলে লোকে কি হাঁড়ি কলসি দিয়ে জল আটকাবে? এটা কোনো কাজের কথা হলো? ফলে বিজেপির এই সুকান্ত মজুমদার সম্পূর্ণভাবে বিভ্রান্ত করতে চাইছেন। মূল সমস্যা ডিভিসির জল ছাড়া, মূল সমস্যা বাঁধের নাব্যতা না বাড়ানো। ঘোলা জল হচ্ছে ক্রমেই বন্যার জল, রাজনীতি করছে ঘোলা। আর এই ঘোলা জলেই মানে 1 কোমর ঘোলা জলে দাঁড়িয়েই জুনিয়র ডাক্তাররা নিজেদের কর্তব্য পালন করছেন। তারা আন্দোলনও করছেন, যাকে নটঙ্কি মনে করছেন দিলীপ ঘোষ। প্রকাশ্যে গতকাল বলেছেন, কে জানে জুনিয়র ডাক্তাররা কোমর জলে নেমে দুর্গত এলাকায় যেভাবে আর চিকিৎসা দিলেন, যে ছবি দেখালাম একটু আগে, শিবির করলেন, তাকেও দিলীপবাবু কি মনে করছেন। তবে ক্রমশ ডুবছেন সন্দীপরা ওই জলে। তবে এটা বিপাকের জলে। তল কি খুঁজে পাবেন? বলছি তার কারণ তিলোত্তমা হত্যা মামলায় সিবিআই এর চাঞ্চল্যকর দাবি। আজ আরো একবার আদালতে তোলা হয়েছিল সন্দীপ ঘোষ এবং ওসি টালা ওসি অভিজিৎ মণ্ডলকে। সেখানে সিবিআই দাবি করে টালা থানার ভিতরেই কিছু ভুয়ো বা জাল রেকর্ড তৈরি করা হয়েছে থানায়। অভিযুক্তদের জেরা করে পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা জানতে পেরেছি। আদালতে জমা দেওয়া নথির 4 নম্বর পয়েন্টে এই গুরুতর অভিযোগ তোলে সিবিআই। ছবি দেখাবো। যদি এর এক বর্ণ সত্যি হয় তাহলে বুঝতে পারছেন টালা থানার প্রাক্তন যিনি ওসি অভিজিৎ মণ্ডল, যিনি এখন সন্দীপ ঘোষের সঙ্গে সিবিআই হেফাজতে আছেন, সহজে নিস্তার পাচ্ছেন না। সিবিআই এর এই দাবি পুলিশের জন্য স্বস্তিদায়ক নয়। জাল বা ভুয়ো রেকর্ড কখন করার দরকার হয়? কাউকে আড়াল করতে হলে, কিছু ধামা চাপা দিতে হলে। তাহলে কাউকে আড়াল করতে চেয়েছিলেন টালা ওসি? যে কথা তারা বলছেন তারা যথেষ্ট মারাত্মক অভিযোগ। যদি সত্যি তার কোনো প্রামাণ্য তথ্য থাকে তাহলে যারা যারা এর সঙ্গে জড়িত প্রত্যেকের শাস্তি হোক। তথ্য প্রমাণ লোপাট তো প্রমাণিত। আমি সুপ্রিম কোর্ট চলছে মন্তব্য করব না। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ বলছে আমরা স্তম্ভিত, আমরা ডিস্টার্ব রিপোর্ট দেখার পরে। আমরা সবাই ওয়েট করছি রিপোর্টটা সামনে আসুক। আসবে তো আজ নয় কাল। আমরা বারবার বলছি যে তদন্তে যা উঠে আসবে, তদন্তের দায়িত্ব এখন সিবিআই। সিবিআই যেগুলো তদন্তের এই স্টেজে কোর্টে বলে, পরবর্তীকালে বহু ক্ষেত্রে তার থেকে সরে যায়। অভিজিৎ মণ্ডল অ্যারেস্টের সাথে সাথে মমতা ব্যানার্জির পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, এটা এস্টাবলিশ হয়ে গেছে। এ পাপ যাবে না, এ পাপে ধ্বংস হবে, কিচ্ছু করতে পারবে না। সিবিআই এর আগেও আদালতে দাবি করেছিল সন্দীপের সঙ্গে টালা থানার প্রাক্তন ওসির নেক্সাস তৈরি হয়েছে। সন্দীপের সঙ্গে ঘটনার দিন 9 আগস্ট যে বার কয়েক টালার প্রাক্তন ওসির কথা হয়েছিল, সেই কল রেকর্ডও
তদন্তকারীদের হাতে। ইনকোয়েস্ট, ক্রাইম সিন, এমনকি তিলোত্তমার ময়না তদন্তের তাড়াহুড়ো নিয়েও পুলিশের ভূমিকা শীর্ষ আদালতের প্রশ্নের মুখে, যার একটাই অর্থ হয় পুলিশ গাফিলতি করেছে, তা অনিচ্ছাকৃত হোক বা কাউকে বাঁচানোর জন্য। এই দুজনকে সিবিআই আজ আর নতুন করে হেফাজতে নেয়নি। তবে আজ ফের অপূর্বর সিবিআই দপ্তরে তলব পড়েছে। এই নিয়ে লাগাতার টানা 4 দিন সিজিওয়ে যেতে হলো তিলোত্তমার ময়না তদন্তের জন্য গঠিত মেডিকেল টিমের প্রধানকে। দেখুন, ফরেনসিক এক্সপার্টরা বলেন, ধর্ষণ খুনের ক্ষেত্রে নির্যাতিতার শরীরেই লুকিয়ে থাকে অসংখ্য গুরুত্বপূর্ণ ক্লু, যা অপরাধীকে ফাঁসি কাঠে ঝোলাতে পারে। ফলে ময়না তদন্ত এই ধরনের তদন্তের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সেই ময়না তদন্ত আদৌ নিয়ম মেনে হয়েছে কিনা সুপ্রিম কোর্টে সিবিআই ইতিমধ্যেই সন্দেহ জানিয়ে রেখেছে। আর সেই জায়গা থেকেই বারবার ডাক পড়ছে তিলোত্তমার ময়না তদন্তকারী চিকিৎসকের। বারবার অবিশ্বাস এবং জিজ্ঞাসাবাদ। অপূর্বর কথায় বিশ্বাস হচ্ছে না, তাই বাজিয়ে দেখা হচ্ছে বারবার। না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাইরের লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, থ্রেট দেয়নি। তারা চেয়েছিলেন যাতে সেই দিনে হয়, তাড়াহুড়ো বলেননি। ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাইরের লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, থ্রেট দেয়নি। তারা চেয়েছিলেন যাতে সেই দিনে হয়, তাড়াহুড়ো বলেননি। তার মানে মোদ্দা কথা হলো, এই বিশ্বাস অপূর্বতে 1 নয়া পয়সাও বিশ্বাস নেই এই মুহূর্তে তদন্তকারীদের। তারা অবিশ্বাস ভর্তি মন নিয়ে বারবার টানা 4 বার ডেকে পাঠালেন এই অপূর্ব বিশ্বাসকে। তিনিও তো ডিগবাজি খাচ্ছেন না। মনে আছে প্রথম আমাদের বলেছিলেন কেউ একজন তাকে শাসানি দিয়েছিলেন রক্তগঙ্গা বইয়ে দেওয়ার, পরদিনই বলেছেন না না আমায় কেউ থ্রেট করেনি। এখনো কি চাপে রয়েছেন এই বিশ্বাসবাবু? বারবার বারবার বয়ান বদলাচ্ছেন কেন? ফলে বুঝতেই পারছেন কেন তার ডাক পড়ছে বারবার। আরো একটা ছবি, সেই অবিশ্বাসের জায়গা থেকেই কি আরজি করের ডোমেরাও আজ ফের ডাক পেয়েছিল সিজিওয়ে? মিলিয়ে দেখছেন গোয়েন্দারা। সিজিও থেকে বেরোনোর সময় আমাদের ক্যামেরার মুখোমুখি পড়েছিলেন আরজি করের ওই ডোম। শুনুন তো কি বললেন। না, আমি ময়নাতদন্তের সময় আমি ছিলাম না, তো আমি কি করে? আপনার তো দায়িত্ব ছিল মর্গের, মানে মর্গে ইনচার্জ আপনিই ছিলেন। ময়নার তদন্তের সময় তো আমি ছিলাম না, আমার তো টেবিল ওয়ার্ক। আমাদের যেহেতু ক্লার্ক রিটায়ারমেন্ট করে গেছে, এখন ক্লার্ক নেই, আমাকে টেবিল সামলাইতে হচ্ছে, পেপারস ওয়ার্ক আমাকে করতে হয়েছে। হ্যাঁ, তা আমি ওইখানে ওটা সরি ম্যাম। ডোম তো কিছুই জানেন না, দায় ঝেড়ে ফেললেন। এত সহজে সন্দীপ ঘোষ পারবেন দায় ঝেড়ে ফেলতে? তাকে লক্ষ্য রেখেই কিন্তু তদন্ত এগোচ্ছে। তবে আরজিকর কর্তৃপক্ষ সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তারদের ডানা ছাঁটতে শুরু করে দিয়েছে। থ্রেট কালচারে অভিযুক্ত 12 জনকে তলব করা হয়েছিল আজ। শুনানি চলাকালীনই উত্তপ্ত পরিবেশ তৈরি হয় আরজিকরে। তৃণমূলের ইউনিট প্রেসিডেন্ট আশিস পান্ডেকে ঘিরে চোর চোর স্লোগানও ওঠে। আশিস পান্ডে এত কিছুর মধ্যে সন্দীপ ঘোষের স্টেটাসটা কি? তিনিও তো কোপে পড়েছেন। রোষে পড়ে তার ওই রেজিস্ট্রেশনটা বাতিলের কথা ঘোষণা করে মেডিকেল কাউন্সিল। সেখানেও অন্য বিতর্ক। রেজিস্ট্রেশন বাতিলের কথা বলা হয়েছিল। রাজ্য মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে সন্দীপের নামের পাশে স্ট্যাটাস দেখাচ্ছিল সাসপেন্ডেড। রাজ্য মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের দাবি, গতকাল সন্ধে থেকে সন্দীপের নামের পাশ থেকে উধাও, সাসপেন্ডেড। পোর্টালে দেখাচ্ছে রেজিস্টার্ড, মানে রেজিস্ট্রেশন তো বাতিল হয়নি। বিতর্কের মুখে কি সাসপেন্ডেড শব্দটা তুলে ফের রেজিস্টার্ড লেখা হলো? কারণ যে পদ্ধতিতে সাসপেনশন বা রেজিস্ট্রেশন বাতিলের কথা জানানো হয়েছিল সেটাও নিয়ম বহির্ভূত। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম প্রশ্ন তুলেছে, তাহলে আদৌ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হয়নি?
যার মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল হয়েছে বলে আমরা খবর পেয়েছিলাম গত সপ্তাহে, তিনি আবার স্বমহিমায় ফিরে এসেছেন। কেন ফিরে এসেছেন আমরা জানি না, এবং এই ব্যাপারটা কিন্তু আমরা দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় আদালতের।